দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণের টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই ইনসাফের দেশ গঠন করা হবে বলে জানান জামায়াতের আমির। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় নেতা কর্মী সমর্থকদের ঢল। দুপুরের আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য রাখা হয় পৃথক স্থান। দুপুর ১টায় জামায়াত ইসলামীর আমির জনসভায় উপস্থিত হয়ে ভাষণে বলেন, ন্যায় বিচার আর সাম্যের দেশ গড়বে তার দল, যেখানে যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। খরা, নদী ভাঙ্গন, পানি সংকট সহ নানা প্রাকৃতিক সমস্যায় জর্জরিত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পানির সংকট সমস্যার সমাধান। জামায়াত ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে এ সকল সমস্যার সমাধানে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী জনসভায় এমন অঙ্গীকার করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট চালিয়েছে। বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। ৫৪ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে চলছে নির্বাচনের জমজমাট প্রচার। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই। অন্যদিকে কালো টাকার ছড়াছড়ি আর প্রশাসনের নীরবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচিত হলে নিজ আসনে কি করবেন তার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে গণতন্ত্রকে রক্ষা করতে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় ধানে শীষে ভোট চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নেত্রকোনা, নোয়াখালী, রংপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি
এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি চাতুরি জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন রুহুল কবির রিজভী। লাস্ট যে আমাদের জনসভা 9 তারিখে না করে আমরা 8 তারিখে করব। এই সংশোধনীটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের সর্বশেষ জনসভা যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ মানে আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানের সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেনাবাহিনী। ভোট কেন্দ্র দখল বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। নির্বাচনকে ঘিরে সেনা সদরে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত সন্দেহে 2 যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সদর উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, গতরাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলিয়াপুরের সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই 2 জনকে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী। আটককৃত ইমরান হত্যাসহ একাধিক মামলায় আসামি। উদ্ধারকৃত আলামত সহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে শরীয়তপুর আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমা করে দেয়া হয়েছে এই মামলার আসামি ও রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই-আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় 16 জনকে আসামি করা হলেও মামলার শুরু থেকে 8 জন পলাতক আছেন। মামলার রায় ঘোষণা উপলক্ষে গ্রেফতারকৃত 8 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসআই আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করেন। তাকে সামলাতে ব্যাগ পেতে হয় পুলিশ সদস্যদের। রায়ে পলাতক আসামি সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক AFM সাইদ রনি, ASI বিশ্বজিৎ সাহা, যুবলীগ নেতা রনি ভুইয়া এবং গ্রেফতারকৃত আসামি এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। 2 পক্ষের ক্ল্যাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে।
এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয় সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, এসপি আসাদুজ্জামান রিপন, পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস, ডিবির পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। আর 7 বছর কারাদণ্ড দেওয়া হয় এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে। পুলিশ কনস্টেবল এবং এই এসআই আব্দুল মালেক অন্যান্যরা সহ তারা থানা কমপ্লেক্সের ভেতরে ছিল। তারা কারো বাড়িতে গিয়ে পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে, এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। রায় ঘোষণার পর আসামিদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রসিকিউশন প্রকৃত আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করেননি বলেও অভিযোগ করেন তারা। আমার অসুস্থতাজনিত কারণে সে ঢাকার বাসায় ছিল, সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে, এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটা আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছিল তার মধ্যে নৃশংসতম হত্যাকাণ্ড ছিল সাভারের আশুলিয়া। সেই আশুলিয়ার ঘটনায় 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 4 আসামি পলাতক রয়েছেন। সেই পলাতক আসামিদের ধরে এনে রায় বাস্তবায়ন করাই হবে এখন বড় চ্যালেঞ্জ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ। কথার যুদ্ধে লিপ্ত রয়েছে প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনে। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এ হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াত সেক্রেটারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশের যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। 12 তারিখ সারাদিন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 4 আসনে নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। বাগেরহাট 3 আসনে শহর গ্রামে চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ভোট চান ধানের শীষে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর শ্রমিকরা। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকরা এই সিদ্ধান্ত জানায়। দুপুরে বন্দর ভবনে কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শ্রমিক কর্মচারীদের দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। পরে শ্রমিকরা 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বুধবার রাতে শিবচর থানায় ঘেরাও করে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতাকর্মী প্রকাশ্যে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে 3 শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ভোরে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দোহাজারী 3 ও 7 নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় 176 জন পুরুষ, 86 জন নারী ও 83 জন শিশুসহ মোট 345 জন রোহিঙ্গাকে আটক করা হয়। দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ, কথার যুদ্ধে লিপ্ত রয়েছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছেন নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব। আশা ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনের। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকেরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে সংবাদ সম্মেলনে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জামাতের সেক্রেটারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশের যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। 12 তারিখ সারাদিন দানের শীষের বুদ্ধির জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। 11 দলীয় জোট সরকার গঠন করলে চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্যহীন একটি দেশ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। জাতীয় সংসদ বগুড়া সদর 6 সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনের জামাতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 4 আসনের নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। এছাড়া কুমিল্লা, মোংলা, নেত্রকোনা, রংপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে সরকার এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়ানোর কথা থাকলেও বর্তমানে স্পিকার নিরুদ্দেশ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এ নিয়ে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুতই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নজরানা চৌধুরীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর বাকি 1 সপ্তাহ। 300 আসনের বিপরীতে লড়ছেন হাজারো প্রার্থী।
কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা কার কাছে শপথ নেবেন তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আইন মোতাবেক বর্তমান স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা থাকলেও এবারের ক্ষেত্রে তাদের সেই সুযোগ নেই বলে জানালেন আইন উপদেষ্টা। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের, ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন, তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আইন উপদেষ্টার মতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত প্রতিনিধি বা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। আমাদের সামনে দুইটা অপশনই আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন, আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। তবে ভোট গ্রহণের আগেই এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডক্টর আসিফ নজরুল। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা এবং নাশকতা প্রতিরোধে আইনের মধ্যে থেকে প্রয়োজনের সর্বোচ্চ বল প্রয়োগ করবে বাংলাদেশ সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকেই এবারের নির্বাচনের প্রধান হুমকি বলে মনে করছেন তারা। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমের অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব। এদিকে পার্বত্য চট্টগ্রাম ও দুর্গম অঞ্চলে নির্বাচনের সরঞ্জাম পাঠানো সহ বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা ও দায়িত্ব পালনকালে বডি ক্যাম ও ড্রোন দিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে বলে জানান বিমান বাহিনী প্রধান। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করেছে শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর ভবনের নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন শ্রমিকেরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরি পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিল চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলে সম্পূর্ণ অচল হয়ে পড়ে বন্দরের অপারেশনাল কাজ। সংকট সমাধানে বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে শ্রমিকদের সাথে বৈঠক করেন নৌ পরিবহন উপদেষ্টা। এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। তাদের কথা শুনেছি, আমি আমার বক্তব্য দিয়েছি। সরকারের যারা আছে সেখানে, যারা ডিসিশন মেকার এই বিষয়ে, তাদের সাথে কথা বলবো। উপদেষ্টার সাথে বৈঠক শেষে 2 দিনের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক নেতারা। রমজান সবকিছু বিবেচনা করে উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং তার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। এদিকে সপ্তাহব্যাপী শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে জমে গেছে বিপুল পরিমাণ আমদানি রপ্তানি পণ্য। আমরা বার্থ অপারেটররা প্রতিদিন গড়ে
30 থেকে 35 লাখ টাকা করে আমাদের সম্মিলিতভাবে আমাদের ক্ষতি হয়েছে। অতি সত্বর একটা যৌক্তিক সমাধান অতীব জরুরি। শ্রমিকদের কর্মবিরতির ফলে আটকে আছে 10,000-এর বেশি রপ্তানি পণ্য সহ কন্টেইনার। এনটিভি নিউজ ডেস্ক। 6.5 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে সরাসরি সই করিয়েছেন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে পুরনো পরিবারে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে সরাসরি চুক্তিতে দলে ফেরাতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে 6.44 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2.81 লাখ টাকা। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ, তবে নিলামের আগেই দল পেয়ে গেলেন তিনি। এর আগে 2016 এবং 2018 সালে লাহোর কালান্দার্সের জার্সিতেই পিএসএল এ খেলেছেন মুস্তাফিজুর রহমান। আগামী 26 মার্চ মাঠে গড়াবে পিএসএল এর 11তম আসর।